আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড, পর্ব ৭২। লেখিকা ডায়না ইমরোজ লাকি। রাতের ঘন কালো অন্ধকার কেটে দিনের ছোঁয়া নেমে আসে ভুবন জুড়ে। আলোটা দিনের হলেও আহিরের ভেতরটা থমকে আছে গৌরীর জন্য। গত রাত থেকে সারা আলিমনগর জুড়েই তাকে খুঁজেছে, পায়নি। তারা যখন মাস্টার বাড়ি ছিল ঠিক সেই মুহূর্তে গৌরী কোথাও চলে গেছে। কিন্তু হঠাৎ সে কোথায় যাবে? কাউকে কিছু না বলে। গৌরীর কোনো আত্মীয় স্বজনও নেই। রাতটা পেরিয়ে সকালের মৃদু শীতলতার সাথেও আহির তাকে খুঁজেছে। রেল স্টেশনে গিয়েছিল, একে ওকে গৌরীর বর্ণনা দিয়ে জিজ্ঞেস করেছে, কেউ কিছু বলতে পারেনি। আহির বসে আছে নিজের ঘরে। রাফিদ বাড়িতে নেই। মোহিনীর গতকাল খোঁজ পায়নি, আজ গেছে তার খোঁজ নিতে। ফিরেনি এখনো। বুলবুলকে দিয়ে চা চেয়েছিল, নিয়ে আসছি বলে ও হারিয়ে গেছে। গৌরীর জন্য চিন্তা করতে করতে মাথা ধরেছে প্রচণ্ড ব্যথায়। চোখ দুটো লেগে আসছে নিদ্রায়। আবার হারিয়ে যায় ঘুম। গৌরীর চেতনায়। কোথায় গেছে সে? কি হয়েছে হঠাৎ ওর? বুলবুলকে জিজ্ঞেস করেছিল তার অনুপস্থিতিতে গৌরীর সাথে কেউ খারাপ আচরণ করেছে কিনা। বুলবুল ভেবে জবাবে না বলেছিল। যদি গৌরীর সাথে কেউ কোনো রকম বাজে আচরণ না করে, তাকে কিছু না বলে, তবে সে কোথায়? রত্না বেগম আসেন তার ঘরে। তৈরি হয়েছে, শহরে ফিরবেন। আহির চেয়ারে বসা ছিল, তার পেছনে গিয়ে দাঁড়ান রত্না। আহির তার মায়ের উপস্থিতি টের পায়। মুখের গম্ভীরতা কাটিয়ে তার মায়ের দিকে তাকাল। রত্না বেগম ছেলের বিভৎস মুখখানি দেখলেন। স্বভাবসুলভ তার এক ভ্রু উঁচিয়ে বললেন, কি তোর মন খারাপ কেন? আহির কেটে কেটে বলল, কোথায় কোথায় মন খারাপ? বিরতি নিয়ে ফের বলল, ও মন খারাপ থাকাটাই স্বাভাবিক নয় কি? একজন বন্ধুকে অতি কম সময়ে হারিয়ে ফেলেছি। বেঁচে থাকতে ও জীবনে কিছুই পেল না। কত সুন্দর হতো ওর জীবনটা। ওর মৃত্যুটা কোনোভাবেই মানতে পারছি না। মৃত্যুর সময়টায় না জানি কত ছটফট করেছে। ভাবলেই গায়ে কাটা দেয়। উই চোখ জ্বলে ভেসে উঠল আহিরের। হাতের উল্টোপাশ দিয়ে সেই জল মুছে ফেল। আহিরের কান্না রত্না বেগমের মোটেই ভালো লাগে না। তবু নিজেকে সামাল দিলেন। গতরাতের পর তারও আর গৌরীর সাথে দেখা হয়নি। জিজ্ঞেস করা দরকার, সে কোথায়? তুই যার জন্য আমাদের আনিয়েছিস, ও কোথায়? আহির জবাব দিতে একটু বিভ্রান্ত হল। গৌরীকে গতকাল রাত থেকেই পাচ্ছে না। একে যেন বলে নির্বে গায়েব। তার মাকে এহেন কথা বলা যাবে না ভেবে আহির মিথ্যা বল, গৃহ বোধ ওদের বাড়ি গেছে। কিছু দরকারি জিনিস ফেলে এসেছিল, সেগুলো আনবে বলেছিল গু। রত্না বেগম ঠিক বুঝতে পারলেন আহির মিথ্যা কথা বলছে। তা ঠিক কি? উনি তা আন্দাজ করতে পারলেন না। তিনি গতকাল গৌরীকে কোথাও চলে যেতে বলেছিল, সত্যি সত্যি কোথাও চলে যাক, উনিই তাই প্রার্থনা করছেন। আমরা চলে যাচ্ছি শহরে। তোর বাবার অনেক কাজ পড়ে আছে। জানিস তো, তুই আজ বা কাল গৌরীকে নিয়ে চলে আসিস। আমরা শহরে বসে তোদের বিয়ে দেব। তোমরা যেভাবে চাইবে সেভাবেই হবে। রত্না বেগম চলে যান। বুলবুল আসল ঘরে, হাতে চা। আহির মনমরা হয়ে বারান্দায় বসে আছে। কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। বুলবুল গরম চাটা তুলে এগিয়ে দিল আহিরের দিকে। আহির ইশারায় বোঝাল লাগবে না। বুলবুল ব্যথিত কণ্ঠে বলল, কিছু ভাবছেন? গৌরীকে কোথাও পেলাম না। মেয়েটা হঠাৎ যাবে কোথায়? বুলবুল চা টেবিলে রাখে। গামছায় হাতটা মুছতে মুছতে বলল, তার তো কেউ বেঁচে নেই। তবে সে কোথায় যাবেন? বুলবুলকেও কিছুটা বিচলিত দেখাল। আহির ওর দিকে ঘুরে বলল, মনে করে বলতে পারবে মায়া ব্যতীত ওর কোনো বন্ধু আছে কিনা এই গ্রামে? বুলবুল গভীর চিন্তায় ডুব দিল। সেকেন্ড কয়েক ভাবনা ছিল। ভাবনার জগত থেকে ফিরে এসে বলল, না, আমি এই বাড়িতে আসার পর থেকে যতবার গৌরীকে দেখেছি, তাকে অন্য কোনো বন্ধুর সাথে মিশতে দেখিনি। মায়া আপা ছাড়া আর কারো সাথে মিশত না। কিন্তু এই অবধি এসে বুলবুল থেমে যায়। কিন্তু কি? আহির বুলবুল এর দিকে আরেকটু এগিয়ে এল। বুলবুল উচ্চতায় আহিরকে ছুতে পারল না। বুলবুল ভ্রুযুগল ভাঁজ করে বলল, ও গৌরী তো মায়া আপাকে ভীষণ ভালোবাসে। তার বন্ধুর এই অবস্থায় তাকে না বলেই ফেলে যাবে। বিষয়টি আমার কাছে আশ্চর্যজনক।
আহির বুলবুল এর কথায় সহমত পোষণ করে। সেও ভাবতে শুরু করে, বুলবুল ঠিক কথাই বলেছে। মায়কে এমতাবস্থায় ফেলে রেখে কোথায় যাবে গৌরী? সে কি নিজের ইচ্ছায় চলে গেছে কোথাও? না, কি কেউ গায়েব করেছে? একাধিক চিন্তাধারা কিলবিল কিলবিল করছে আহিরের মস্তিষ্কে। চোখ দুটো ছলছলিয়ে উঠল। গ্রামের কিছু ছেলেরা নেডি কুকুরের মতন। ওরাও তো পেতে থাকে একটা মেয়ের নতুন শরীরের। আহির এরকম কাউকে স্বচক্ষে দেখেছে? বিষয়টি এমন হয় শুনেছে, তবে এটা অস্বাভাবিক কিছু নয়। কিছু পুরুষ নিতান্তই হিংস্র। যদি ওদের পাল্লায় গৌরী পড়ে থাকে। আহির আর ভাবতে পারছে না। মায়া কথা বলতে পারে না, কিন্তু শুনতে পারে। মুখে বলে জবাব না দিক, অন্তত ইশারা করতে পারবে বলে আহির তাকে জিজ্ঞেস করবে ভেবে নিশ্চিত হল। আহির মায়ের ঘরের দিকে আসল। দরজা খোলা ছিল। আহির প্রথমে গলা পরিষ্কার করে জানান দিল পুরুষের আগমন। এরপর ভেতরে প্রবেশ করল। মায়া ঘরের এমন দিকের জানালার পাশে দাঁড়িয়ে আছে যেখান থেকে মীর এর কবরখানা দেখা যায়। সারাদিন নিষ্পলক চেয়ে থাকে কবরটির দিকে। কখনো কখনো সেই কবরের পাশে কল্পনা করে নিজেকে, সেও মরে যাক, এরপর সেও এভাবে শুয়ে থাকবে। চোখ জোড়া ফোলা, নাকটা লাল, চোখের নিচে কালো দাগ। আজ থেকে 3 দিন আগের মায়া আর এখনকার মায়ের অনেক পার্থক্য। চেনা যাচ্ছে না মানুষটিকে। আহির ধীর পায়ে এগিয়ে গেল মায়ের দিকে। তাকে ছেড়ে সেও মীর এর কবরটির দিকে তাকাল। দীর্ঘশ্বাস চলে আসে। সে নিঃশ্বাস ছাড়ল। তার নিঃশ্বাস এর শব্দ পেল মায়া। ঘাট ঘোরায় আহিরের দিকে। পুনরায় চোখ সরিয়ে জানালার গ্রিলে মাথা হেলিয়ে দেয়া। আহির বল, মায়া। থেমে পুনরায় বল, গৌরী কোথায়? তোমার সাথে দেখছি না। তোমাকে একা ফেলে কোথায় গেল? মায়া চোখের পলক ফেল। হালকা ভ্রু ভাঁজ করল। তার অভিব্যক্তিকে বোঝা যায় সে কিছু ভাবছে। আহির দ্বিতীয়বার বলল, অসুবিধে হচ্ছে তোমার নিশ্চয়ই, থাক আমি চলে যাচ্ছি বলে সে যাওয়ার ভঙ্গিমা করতেই মায়া হাত বাড়িয়ে তাকে দাঁড় করাল। এরপর মাথা নাড়াল। সে জানে না গৌরী কোথায়, কিন্তু সেকেন্ড কয়েক আগের অভিব্যক্তি থেকে বোঝা গেছিল সে জানে গৌরী কোথায়। নতুবা কিছু বলতে চেয়েছে। আহির আর কিছু বলল না। ব্যর্থ ভঙ্গিতে চলে যায়। মায়া শুধু তাকিয়ে থাকে চাতক পাখির মতো মীর এর কবরটির দিকে। এক সময় সারাদিন মানুষটি কত বিরক্ত করত। আজ সেই বিরক্তিটুকুই সবচেয়ে বেশি অভাব হয়ে ধরা দিচ্ছে। একসময় যে ডাক এড়িয়ে যেত, এখন সেই ডাকের প্রতিধ্বনি কানের ভেতর ঘুরে ঘুরে বেড়ায় যেন। হাওয়া বয়ে যায়, কিন্তু তাতে আর মীরের ডাক নেই। তার শব্দ নেই। তার গায়ের উষ্ণ গন্ধ আর নেই। নীরবতা এতটাই ভারী যে শ্বাস নিতেও বুকের ভেতর ব্যথা অনুভব হচ্ছে। মায়ের মনে পড়ে কত কথা না বলা রয়ে গেছে। কত অভিমান জমেছিল, ভেবেছিল সময় হলেই বলা যাবে। কিন্তু সময় থেমে গেছে এই কবরের মাটির নিচে, আর কথাগুলো অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে হৃদয়ের চারপাশে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেঝের উপর। এটা কি চোখের জল, না দেরিতে বোঝা ভালোবাসার কান্না? মায়া নিজেও জানে না। সে শুধু জানে মীর আর বিরক্ত করবে না, আর এই না বিরক্ত করাটাই আজ তার সবচেয়ে বড় শাস্তি। শুধু বলতো, এই মেয়ে অসভ্য বলছো না, এর সাজা তোমাকে ভোগ করতে হবে। শাস্তি পেতে হবে। মায়া শাস্তি পাচ্ছে। প্রচুর পরিমাণে সাজা পাচ্ছে। আদালতের দেয়া মৃত্যুদণ্ডের চেয়েও এই শাস্তি যে বড্ড ভয়ানক। চাতক পাখির মতো তাকিয়ে আছে মায়া। যেন মাটির নিচ থেকে মীর একবার ডাক দিবে, কিন্তু কবর যে নীরব। আর এই নীরবতার মাঝেই সব সমাপ্তি। শুধু মায়ার বুকের ভেতরটা প্রতিদিন নতুন করে শূন্য হয়ে যায়। কৎসৎ স্বপ্ন বেঁধেছিল। মীর ছুটে এসেছিল বিদেশ থেকে, দেশে এসে মায়াকে বিয়ে করবে, তাকে অবাক করবে। আজ মায়া অবাক হয়েছে। উপহার পেয়েছে এক করুণ শূন্যতা। যে শূন্যতা ঘিরেই এক বিষাক্ত পোকা তাকে দমে দমে ঠুকরে খাচ্ছে। তার হৃদয়টা পুড়ছে। সেই পোড়া হৃদয়ের বিশ্রী গন্ধ তার নাক অবধি পৌঁছাচ্ছে। নীরবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে নিজের মৃত্যু। নিজেই নিজের অজান্তে মীরকে বিষ তুলে খাইয়েছে। যখনই মনে পড়ে তার বুকটা ফেটে যায়। এই তো আজ থেকে ঠিক 4 দিন আগে মীর ও সে কথোপকথনের এক পর্যায়ে এসে মীর বলেছিল, চলে যাব তোমার বিয়ের পরের দিন। আর মায়া তখন বলেছিল, তার চেয়ে বলুন দুনিয়া থেকেই চলে যাবেন। আজ সত্যি সত্যি মানুষটা চিরদিনের জন্য চলে গেছে। মায়ের আফসোস হচ্ছে খুব।
দুনিয়ার বুকের সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে প্রিয় মানুষকে হারিয়ে সেই শূন্যতায় পড়ার অনুভূতি। মায়া সেই যন্ত্রণা হারে হারে টের পাচ্ছে। শালুক সকালের নাস্তাটা নিয়ে আসেন মায়ের জন্য। মেয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, দেখছে তার স্বামীর কবরখানা। শালুক হাত থেকে প্লেট রাখেন টেবিলে, মায়ের কাছে এগো, মায়ের মাথায় স্পর্শ করে। মায়া হঠাৎ স্পর্শে চমকে উঠল। তার চমকানো দেখে শালুক বললেন, কি আমি যে মা, এখানে দাঁড়িয়ে আছিস, চোখ মুখের কি অবস্থা করেছিস, আয় একটু খেয়ে নে। মায়া শালুকের কথাগুলো শুনো, তাকে বলছে তার কি অবস্থা, অথচ শালুক নিজেই ভেঙে চুরমার হয়ে গেছেন। আর সেই ভাঙ্গার দৃশ্যটি মায়া স্পষ্ট দেখতে পাচ্ছে। তবু শালুক মিছে মিছে হাসির নাটক করছেন, সে শোকে নেই বোঝাতে চাইছে মায়াকে। মায়া মাথা নাড়ায়, খাবে না সে, একটু হলেও খেতে হবে, নয় শরীর খারাপ হবে গু, বললেন শালুক। মায়াকে ধরে জানালা থেকে খাটের উপর বসায়। শালুক রুটির একটি অংশ ছিঁড়ে ভাজির সাথে তুলে নিল। মায়া পুনরায় না বোধক মাথা নাড়ে। শালুক খেয়াল করলেন মায়ের চোখে জল ছলছল করছে। মীরকে হারিয়ে তিনি কষ্ট পাচ্ছেন। এখন চোখের সামনে নিজের মেয়েকে তিলে তিলে মরতে দেখে হৃদয়টা আরও পুড়ে উঠছে। ডান হাত নামিয়ে বা হাত দিয়ে মায়ের ঝরা জলগুলো মুছে দিলেন। বললেন, কি আমার ভেতরটা ভেঙে গেছে রে মা, পুরোপুরি। আর তুই তো বিয়ের রাতে বিধবা হয়েছিস, তোকে বিধবা করেছে, তুই স্বামী হারিয়েছিস, তুই এতটাই আঘাত পেয়েছিস যে তোর কথা বলাই বন্ধ হয়ে গেছে। এতটুকু বলে শালুক থামেন, বট করে একবার দম ছাড়লেন। ফের বললেন, কি তোকে সান্ত্বনা দেব না? সান্ত্বনা দিতে পারব কিছু শব্দের মাধ্যমে, কিন্তু সেই শব্দ তৈরি করতে পারব না যা ভেসে আসত একমাত্র তোর স্বামীর থেকে। কিন্তু যে মানুষটা নেই তার স্মৃতি আঁকড়ে ধরে হলেও বাঁচতে হবে, আর তার জন্য তোকে তো বাঁচতে হবে। যদি পারিস নামাজে আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া কর। আমি দোয়া করি এই জন্মে তোদের মিলন হয়েও হলো না, আল্লাহ যেন তোদের পরপারে এক করেন। যেই ছোট্ট সংসারটা এখানে হলো না সেটা আল্লাহ ওপারে দিবেন, তখন আর কেউ তোদের আলাদা করতে পারবে না। এই যে সম্রাট নিষাদের বংশধর যেটা করল, এর বিচার ঠিক উনি পাবেন। শালুক কথাগুলো বলতে গিয়ে বারবার থেমে গিয়েছিল, আটকে যাচ্ছিল কণ্ঠস্বর, দম বন্ধ হয়ে আসছিল। তবু তার মেয়েকে একটু বোঝানোর ব্যর্থ চেষ্টা যেন তিনি করলেন। মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, হাতটা কেঁপে উঠছিল। শালুক জলদি করে মায়ের হাত দুটো শক্ত করে ধরলেন, চুমু খেলেন ওই হাতে। মায়ের মাথাটা বুকের সঙ্গে ঠেকিয়ে নিল। বললেন, আমি তো মরেই গেছি মা। যখন মীর আমার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করল, তখনই আমি মরে গেছি। এখন বেঁচে আছি শুধুমাত্র তোর জন্য। সেই তুইও যদি এমন করিস তবে আমার কি হবে? মায়া কান্না থামাল, হাত দুটোর কাঁপুনি থামে। শালুক ভুলিয়ে ভালিয়ে মায়াকে একটু খাওয়ানোর চেষ্টা করে। অবশেষে মায়া খেয়ে নেয়। শালুক খাওয়ানো শেষে বললেন, আমার সাথে নিচে যাবি, সবার সাথে বসলে তোর ভালো লাগবে। কি মায়া নাকচ করল। শালুক আর জোর করলেন না, ধীর পায়ে হেঁটে ঘরের বাইরে আসেন। কি যেন কি ভেবে ঘর পাশে আরেকবার প্রবেশ করলেন। দেখলেন মায়া জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তিনি লম্বা আকারের ঘন দম ত্যাগ করলেন। এরপর চলে যান বৈঠকখানা। বেলা বেজে 11টা। সূর্যের দেখা মিলেছে। শীতের শেষ মাস বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে। আর কিছুদিন গেলেই শীত পালাবে। আহির পুরানো চৌরঙ্গি হাটের মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। পাশেই ছিল টং দোকান। দুজন গ্রামবাসী বসা ছিলেন। উনাদের অবধি গৌরীর কথা জিজ্ঞেস করেছে। তারা বলেন তারাও জানে না, এরকম কাউকে গতকাল রাত থেকে দেখেনি। আহির ভীষণ ভেঙে পড়ছে। বন্ধুকে হারানোর শোকটা অন্তরের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। হয়তো এই শোক দাগ কখনো কেটে ওঠার নয়। আর এমতাবস্থায় কোথায় চলে গেল গৌরী? মায়া তখন গৌরীর খোঁজ দিতে পারল না বলে সে সেই সময় থেকে পুরো পাড়ায় আরেকবার টহল দিয়েছে। যেই যেই জায়গা সন্দেহজনক লেগেছে সব জায়গায় গিয়েছে। গৌরীর চিহ্ন মিলেনি। সিগারেট সচরাচর ছুঁয়ে দেখা হয় না তার। আজ পরপর কয়েকটি খেয়েছে। হাটের মোড় থেকে ধীর পায়ে বাড়ির দিকে এগোচ্ছে। সামনে পড়ল রাফিদ। সে দ্রুত পায়ে এগিয়ে আসছে। আহির ভ্রু জোড়া এক করে ফেল। রাফিদ তার সামনে দাঁড়িয়ে পড়ল। আহির বলল, কি হয়েছে? ছুটে এলি?
মোহিনীদের বাড়ি গিয়েছিলাম ওর খোঁজ নিতে। গতকাল থেকেই তো ওর দেখা নেই। ভেবেছি কোথাও অভিমান করেই বোধহয় আছে গি। পরে রাফিদ স্বাভাবিক হল, কপালের ঘাম মুছে ফেল। বল, কিন্তু ওরা কোথাও নেই। ঘর তালাবদ্ধ, ওদের খামারে গরু নেই। একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম, উনি বললেন তারা গ্রাম ছেড়ে চলে গেছেন, আর সেটাও গত রাতের দিকে। কি? আহির কিঞ্চিত বিস্ময় প্রকাশ করল। হাত থেকে সিগারেট আপনা-আপনি পড়ে যায়। কি বলছিস এসব? এমন কি হয়েছে যার জন্য এক রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে গেল? আমিও তো সেটাই ভাবছি। আর আর মোহিনী কিভাবে পারল আমাকে কোনো কিছু না জানিয়ে এভাবে চলে যেতে? ওকে তো আমি ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। থেমে আবার বলল, খুব ভালোবাসে। ভেবেছি হয়তো বাসে না, নয়তো এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারত না আগে। আমার এখানে কোনো গরমিল মনে হচ্ছে। মোহিনী কি দিঘির পাড়ে গত পরশু রাতে বিয়ের জন্য সত্যিই এসেছিল? আর যদি ও এসেই থাকে, তবে নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করে তোকে পায়নি। এরপর ওর রাগ, অভিমান হয়েছে, তবে সেটা ক্ষণিকের জন্য। কেননা তোর আমার বন্ধু ওরফে মীরকে ও ভালোভাবে চিনত, আর মীর মারা গেছে সেটাও নিশ্চয়ই জেনেছে। এটা জানার পর ও তোর সাথে অভিমান করবে না। তাহলে হঠাৎ গ্রাম ছাড়ার পেছনে কারণ কি? আহির বিচলিত। রাফিদ নিঃশব্দে ভেবে যাচ্ছে। শত শত প্রশ্ন জমা হচ্ছে, উত্তর মিলছে না। রাফিদ শীতল কণ্ঠে বলল, আচ্ছা, গৌরীকে পেয়েছিস? না, কেউই ওর খোঁজ দিতে পারছে না। কেউ নাকি গতকাল থেকে ওকে দেখেনি। তবে কোথায় যাবে? আমি আহির জীবনে কত কেস সমাধান করেছি, জটিল জটিল, কিন্তু এখন যেন সব গুলিয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে যাচ্ছে সব, ধীরে ধীরে বদলে যাচ্ছে যেন সব। একটা চক্রের মধ্যে পড়ে গেছি। গৌরী, মোহিনী এরা কি সত্যিই কোথাও চলে গেছে, নাকি কেউ চলে যেতে বাধ্য করেছে? যদি তাই হতো তবে রেল স্টেশনে অবশ্যই খোঁজ পেতি গু। শালুক জন্তনের পাশে বসে আছেন, তার পা টিপে দিচ্ছেন। জন্তনের পা ব্যথা করলে দাসীরা টিপে দেয়া, আজ টিপে দিচ্ছে শালুক। তাকে অবশ্য বলেনি। একজন দাসীকে ডেকে বলেছিল, আমার পা খুব ব্যথা করতেছে, একটানা অনেকক্ষণ বৈশা নামাজ পড়ছিল, তাই একটু টিপা দেখি। শালুক তখন নিজের উরুর উপর শালুকের পা রেখে টিপতে শুরু করলেন। দেমাগি তেজি শালুক আজ স্তব্ধ। কঠিন মুখের আহ্বাস বদলে গেছে পুরোপুরি। নেই আর অহংকার। জন্তন দৃষ্টি সরিয়ে ফেললেন, একগাল পান মুখে ভরলেন। বুলবুল হাতে চা নিয়ে আসে। সন্ধ্যায় চা খাওয়াটা শালুকের অভ্যাস। জন্তন খাবেন না বলেছেন। চা খেলে উনার রাতে ঘুম হয় না। আজকাল এমনিতেই ঘুম নেই। বুলবুল চা শালুক এর দিকে এগিয়ে তার চোখের দিকে একনজর কিছু বলার ইশারায় তাকায়। শালুকও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। চাটা নিয়ে পুনরায় টেবিলে রেখে দেন। বুলবুল পরপর কয়েকবার উনার দিকে চেয়ে রান্নাঘরে চলে যায়। শালুক বুঝে যান তাকে বুলবুল কিছু বলতে চায়। সেও জন্তন এর থেকে বাহানা দিয়ে রান্নাঘরে চলে গেল। বুলবুল গলার দুপাশ থেকে ফালানো গামছা ধরে দাঁড়িয়ে কিছু ভাবছে। শালুককে দেখে প্রস্তুত হল তাকে কিছু বলার জন্য। শালুক বললেন, কিছু হয়েছে? বুলবুল প্রথমে মাথা নত করে ফেল। মনে হলো যেন ওর দুঃখ, নীরব ব্যথা জেগে উঠেছে। শালুক এদিক ওদিক তাকিয়ে আবার বললেন, কি হয়েছে? চুপ করে আছিস কেন, বল। মালকিন, ওদিন আমি একটা কাজ করেছি। ওদিন আমিই তো তোকে কাজ দিয়েছি, মোহিনীকে মারার। নতুন আর কি কাজ? জি, কিন্তু আমি ওদিন মোহিনীকে মারিনি গিয়ে। কি বলছিস? শালুক অবাক হলেন। আমি যখন দিঘির পাড়ে যাই সেখানে মোহিনীকে দেখিনি। আমরা অপেক্ষা করার পরেও সে আসেনি। কিন্তু মীর দাদাবাবু কি তবে মিথ্যা বলেছিল যে তারা বিয়ে করছে? শালুক দেহ ঘোরালেন পূব দিকে, দুপা সামনে এগিয়ে গেলেন, চোখ দুটো অপলক। বললেন, কি মীর কখনো মিথ্যা বলবে না। আর ওরা বিয়ে করত ওদিন রাতে, এটাও সত্য। কারণ আমি রাফিদ আর আহিরের কথোপকথন শুনেছি আড়াল থেকে। কিন্তু মোহিনী আসল না কেন বিয়ে করতে? মালকিন, আমি আরও একটা কথা জানতে পেরেছি। কি কথা? শালুক কাঁধের উপর থেকে চোখ ফেলে বললেন, মোহিনীরা গ্রাম ছেড়ে চলে গেছে। কিন্তু কেন তা জানি না গিয়ে। কবে আর কখন? গতকাল রাতের মধ্যে। কিন্তু হঠাৎ কি হলো তাদের?
শালুক এবার যেন গোলক ধাঁধায় পড়ল। মন্তব্য চাই, গঠনমূলক। পরবর্তী পর্ব জন্য অপেক্ষা করেন। আশা করি কেউ নিরাশ হবে না।